হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো ডানকি ভার্সেস সালার ক্ল্যাশ চলছে বক্স অফিসে, এবং আমি পার্সোনালি বলবো দুটোই কিন্তু তাদের রেসপেক্টিভ বাজেট বা রেসপেক্টিভ স্কেল অনুযায়ী ভালো পারফর্ম করছে। ডানকির যা স্কেল বা যা বাজেট সেই হিসেবে ডানকিও বেশ ভালো পারফর্ম করছে, এবং সালারের বাজেট অনেক বেশি, সেটার অনেক বেশি বড় স্কেলের সিনেমা, সেটাও সেই বাজেট অনুযায়ী ভালো পারফর্ম করছে। এবার সমস্যাটা হচ্ছে যে এখান থেকে নতুন নতুন গল্প উঠে আসছে ফেক বক্স অফিস কালেকশনের। একদল বলছে, মানে যারা শাহরুখ খানের ফ্যান তারা বলছে সালারের বক্স অফিস ফেক, সালারের বক্স অফিসকে এক্সপোজ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। আবার যারা প্রভাস আর প্রশান্ত নীলের ফ্যান তারা বলছে যে শাহরুখ খানের বক্স অফিস ফেক দেখাচ্ছে, এর আগে জওয়ান বা পাঠান এগুলো মানে ইনফ্লেটেড বক্স অফিস ছিল। এবং একটা টার্ম এগুলোর মাঝখানে উঠে আসছে, সেটা হচ্ছে কর্পোরেট বুকিং। তো কর্পোরেট বুকিং কি? দেখুন, প্রথমেই আমি বলে রাখি, ফেক বক্স অফিস আর কর্পোরেট বুকিংয়ের কোনো সম্পর্ক নেই। ফেক বক্স অফিস সম্পূর্ণ আলাদা জিনিস, কর্পোরেট বুকিং সম্পূর্ণ আলাদা জিনিস, এবং সেটা সম্পূর্ণভাবেই লিগাল একটা জিনিস। কর্পোরেট বুকিং মানে হচ্ছে যখন কোনো একটা অর্গানাইজেশন বা কোনো একটা সংস্থা বাল্কে টিকিট কিনছে, প্রচুর সংখ্যক টিকিট একসাথে কিনে নিচ্ছে। সেটা বিভিন্ন কারণে হতে পারে, সেটা তাদের এমপ্লয়ীদের রিওয়ার্ড করার জন্য হতে পারে, সেটা কোনো একটা চ্যারিটেবল অর্গানাইজেশনকে সাপোর্ট করার জন্য হতে পারে, অনেক কারণে হতে পারে। আপনারা যারা কর্পোরেটে চাকরি করেন তারাও হয়তো এরকম অফার পেয়েছেন যে একটা প্রাইভেট স্ক্রিনিং রাখা হচ্ছে একটা কোম্পানির তরফ থেকে একটা বিশেষ সিনেমা তাদের এমপ্লয়ীদের রিওয়ার্ড করার জন্য, বা কোনো রকম কোথাও হয়তো কোনো প্রাইভেট স্ক্রিনিং রাখা হয়েছে, কোথাও কোনো থিয়েটার বুক করা হয়েছে, সেই মানে সেই কোম্পানির যারা এমপ্লয়ি আছে তাদেরকে সেই সিনেমাটা দেখাচ্ছে সেই অর্গানাইজেশন। এবং এটা এটা ইলিগাল কিছুই নয়, এটা সব ক্ষেত্রেই হয়, স্পোর্টসের ক্ষেত্রেও হয় এরকম, বাল্ক টিকিট বুকিং, মিউজিক কনসার্টের ক্ষেত্রেও হয়, সিনেমার ক্ষেত্রেও হয়। আমি পার্সোনালি ওয়ার্ক ফ্রম হোম করি, আমিও কিন্তু এরকম পেয়েছি। আমি কি বিষয় কি বৃত্তান্ত অবশ্যই বলবো না, কোন সিনেমা বলবো না, বাট এরকম অফার কিন্তু আমারও এসেছে যে আমি গিফট ভাউচার পেয়েছি কোম্পানির থেকে। সেই গিফট ভাউচারে ছিল যে আমার যা লোকেশন আছে, আমি যে রেসিডেন্সিয়াল লোকেশন, তার রেডিয়াসের মধ্যে আমাকে একটা সিনেমা পিক করতে বলা হয়েছে, এবং সেই সিনেমাটার স্লট এবং তার শো সিলেক্ট করার পরে সেটার ই টিকিট আমার ইমেলে চলে এসেছে। এরকম একাধিকবারই হয়েছে। এটা সম্পূর্ণভাবে লিগাল। একটা কোম্পানি তার এমপ্লয়ীদেরকে রিওয়ার্ড করছে, বা যে কোনো কারণে হোক, অনেক সময় চ্যারিটেবল কারণে এই কর্পোরেট বুকিংটা করা হয়, হয়তো কোনো আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের দেখানোর জন্য এই সিনেমাগুলো হয়তো কিছু একটা বুক করা হলো। এটা ব্ল্যাক প্যান্থারের সময় আমেরিকাতে প্রচুর হয়েছিল, যে যেহেতু ব্ল্যাক প্যান্থার একটা কৃষ্ণাঙ্গ মানুষদেরকে সেলিব্রেট করছে, তো যারা আন্ডার প্রিভিলেজ ব্ল্যাক কিড তাদেরকে দেখানোর জন্য কিন্তু প্রচুর সংস্থা এগিয়ে এসেছিল এবং খুব ভালো ইনিশিয়েট নিয়েছিল। তারা এই যে মানে সমাজের মানে আমেরিকার যারা পিছিয়ে থাকা মানে কৃষ্ণাঙ্গ মানে শিশু, তাদেরকে কিন্তু মানে এই কর্পোরেট বুকিং করিয়ে ব্ল্যাক প্যান্থার দেখিয়েছিল, যাতে তারা এম্পাওয়ার ফিল করে যে তাদের স্কিন কালারের কেউ একটা সুপার হিরো। সেটা খুব ভালো। আবারও আমি বলবো, কর্পোরেট বুকিং কিন্তু ইন ইট সেলফ কোনো ইলিগাল বা খারাপ বা কিচ্ছু সেরকম নয়। এটা কমপ্লিটলি লিগাল, এবং এটা টেবিলের তলা দিয়েও হয় না, এটা টেবিলের ওপর দিয়েই হয়। আপনি বুক মাই শোতে যাবেন, সেখানে দেখবেন কর্পোরেট ইভেন্ট বুকিং এর অপশন আছে, আপনিও চাইলে করতে পারবেন। এবং এটা আরও এটা ছাড়াও যেটা বললাম, চ্যারিটি আর এমপ্লয়ীদের রিওয়ার্ড করার জন্য ছাড়াও হলেও এটা আর একটা কারণ হতে পারে যে যদি কোনো নতুন কোম্পানি হয়, সেটা তারা নিজেদেরকে প্রমোট করার জন্য কর্পোরেট বুকিং করতে পারে। যেরকম ধরুন কোনো একটা, ফর এক্সাম্পল, একটা নতুন ডিওর কোম্পানি, সে একটা কোনো একটা সিনেমার সাথে টাই ইন করলো, করে বললো যে সাপোজ যে এই এই সিনেমাটা মানে এই ডিওটা কিনলে আপনি একটা অ্যাকোয়াম্যানের টিকিট পেয়ে যাবেন। এরকমও হয়, আমরা প্রচুর দেখেছি, এই টিফিন বক্সের সাথে এর সাথে এই ব্যাগ কিনলে এই টিকিট ফ্রি, এসব আমরা দেখি। তো কর্পোরেট বুকিং ইজ নট সামথিং দ্যাট ইজ ইলিগাল। যেটা ইলিগাল সেটা হচ্ছে এই কর্পোরেট বুকিংটাকে ওয়েপেনাইজ করা। এই কর্পোরেট বুকিং এর যে প্র্যাকটিসটা আছে, সেটাকে আপনি আপনার ফায়দার জন্য ওয়েপেনাইজ করছেন। কর্পোরেট বুকিং, যেটা আমি আগে থেকে ক্লিয়ার করে দিলাম, এটা ইন্ডাস্ট্রির কেউ স্বীকার করবে না, বাট এটা কিন্তু সম্পূর্ণভাবে লিগাল। এবার এই ওয়েপেনাইজেশনটা কেন হয়? দেখুন, আগেকার দিনে মানুষ সিনেমা কিভাবে দেখতো? আগেকার দিনে মানুষের রিক্রিয়েশনালের অপশান খুবই খুবই কম ছিল। লোকের সেই সময় টিভি ছিল না, রিভিউ ছিল না, লোকে নিজে সিনেমা হলে যেত, নিজে গিয়ে নিজে একটা জাজমেন্ট ফর্ম করতো। যদি সিনেমাটা ভালো না খারাপ, যদি ভালো হতো আরেকবার যেত, আরো 5 জনকে বলতো যে হ্যাঁ সিনেমাটা ভালো হয়েছে, গিয়ে দেখে আসো। মানে ওয়ার্ড অফ মাউথ পাবলিসিটি হতো, এবং এইভাবেই হতো। একটা সিনেমা চলতো মাসের পর মাস, বছরের পর বছর, এবং লোকে বারবার গিয়ে দেখতো, এবং লোকেরা নিজেরা জাজমেন্ট ফর্ম করতো যে সিনেমাটা কেমন, এবং ওয়ার্ড অফ মাউথ হতো।
তারপরে কি এলো, তারপরে এলো প্রিন্ট মিডিয়া, সেখানে লিখিত রিভিউ আসা শুরু হলো, এবং এই রিভিউয়ারদের প্রমিনেন্সটা বাড়তে শুরু করলো যখন টেলিভিশন এলো এবং তারপরে সোশ্যাল মিডিয়া এলো। লোকে কি হওয়া শুরু করলো, এই যারা মুভি রিভিউয়ার তাদেরকে মানে তাদের থেকে ইনফ্লুয়েন্স হওয়া শুরু করলো। এখন আমরা কোনো সিনেমার রিলিজ হলে আমরা প্রথমেই কি করি, আমরা ইউটিউবে গিয়ে সেই সিনেমাটা রিভিউ পড়ি, আমাদের যে ট্রাস্টেড চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো থেকে আমরা রিভিউ পড়ি, তারপরে আমরা ভাবি যে এই সিনেমাটা দেখতে যাবো কি যাবো না। এটা সবাই করে, আমিও করি। তো এটার পরে কি হলো, মানে যারা প্রডিউসার তারা বুঝে গেল যে আপনারা যদি অডিয়েন্সকে ইনফ্লুয়েন্স করতে হয় আপনাদের রিভিউয়ারদের ইনফ্লুয়েন্স করতে হবে। তারপর থেকে শুরু হলো হচ্ছে পেড রিভিউ, মানে ইয়েদেরকে টাকা দিয়ে তাদেরকে মানে তাদের থেকে পেড রিভিউ আনানো, মানে একটা খাজা সিনেমাকে তারা বলে দিচ্ছে ভালো সিনেমা, যাদেরকে কে আর কে বলেন সামোসা ক্রিটিক আর কি। তো সেটা শুরু হলো, এখন সেটাও লোকে এক্সপোজ হয়ে গেছে, এই মানে এই পেড রিভিউ বলা বা ফেক রিভিউ বলা কোনো প্রডিউসারদের থেকে ইনফ্লুয়েন্স হয়ে এগুলো এক্সপোজ হয়ে গেছে, লোকে এখন সেগুলোও ট্রাস্ট করে না। এখন যেটা আপনাকে করতে হবে, আপনাকে আপনার সিনেমার জন্য একটা অ্যালিউশন ক্রিয়েট করতে হবে। এবার এই অ্যালিউশনটা কিভাবে ক্রিয়েট হয়, এটা এইভাবে ক্রিয়েট হয় যে সাপোজ ধরুন কর্পোরেট বুকিং, যেটা আমি বারবার করেই বলছি এটা ইলিগাল নয়, কিচ্ছু নয়, সেটাকে আপনি ওয়েপেনাইজ করছেন। আপনি বিভিন্ন কর্পোরেট অর্গানাইজেশনের সাথে টাই ইন করছেন, টাই ইন করে বলছেন যে মানে আপনার প্রোডাক্ট, ধরুন আপনার একটা ডিও আছে, সেই ডিওটা আমার সিনেমার হিরো মাখবে, অলরেডি সেটার একটা প্রমোশন হয়ে গেল, বদলে আপনি আমাদের এই সার্টেন অ্যামাউন্ট অফ টিকিটস ডিস্ট্রিবিউট করে দেবেন আপনাদের এমপ্লয়ীদের মধ্যে বা যে কোনো কোথাও। এরকম টাই ইন করতে থাকে, কারণ কি তারা তাদের বক্স অফিসটা বাড়ানোর চেষ্টা করছে। তারা কি করছে, এর আগে কর্পোরেট ইভেন্টগুলো কি ছিল, ইট ওয়াজ ইনিশিয়েটেড বাই দ্য কর্পোরেশন। এখন যেটা হচ্ছে এই কর্পোরেট বুকিংগুলোকে ওয়েপেনাইজ করার জন্য ইট ইজ ইনিশিয়েটেড বাই দ্য ফিল্ম মেকার, যে আমরা টাই ইনটা করবো, আমরা আপনার প্রোডাক্টকে প্রমোট করব, বদলে আপনারা আমাদের টিকিটগুলোকে ডিস্ট্রিবিউট করবেন যাতে আমাদের বক্স অফিসটা ইনফ্লেটেড হয়। এবার এটার কারণটা কি, এটার কারণ হচ্ছে কি যে প্রথম দিনে 50 কোটি, প্রথম দিনে 100 কোটি, সিনেমাটার একটা হাইপ তৈরি হচ্ছে, একটা অ্যালিউশন তৈরি হচ্ছে, দর্শক কিন্তু আর ওই পেড রিভিউতে এখন আর ভুলবে না। তো তোমাকে সুপারহিট সিনেমার একটা অ্যালিউশন ক্রিয়েট করতে হবে যে না হ্যাঁ সিনেমাটা দারুণ চলছে, প্রচুর লোকের ভালো লাগছে, এই দেখো এটার একটা গ্রাউন্ড লেভেল রিয়ালিটি, এত এত টিকিট বিক্রি হচ্ছে, এত এত বক্স অফিস আসছে, এবং এটা কিন্তু কর্পোরেট বুকিং দিয়ে প্রচুর পরিমাণে ইনফ্লেট করা হয়। এবং এটা কোনো কনস্পিরেসি থিওরি নয়, কিচ্ছু নয়, এটা একটা ওপেন সিক্রেট। যেরকম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড একটা ওপেন সিক্রেট বলিউডের, যে সেটা একটা ফেক পেড জিনিস, সবাই জানে ওটার কোনো ভ্যালিউ নেই, তাও এটা প্রিটেন্ড করে যে মানে ইটস আ রিয়েল থিং, মেরিট ওয়াইজ ফিল্মফেয়ার দেওয়া হচ্ছে, এটাও তাই, ইটস আ ওপেন সিক্রেট। এটা সবাই করে, সবাই কম বেশি করে। এখনকার দিনে দাঁড়িয়ে এই কর্পোরেট বুকিংয়ের এই ওয়েপেনাইজেশনটা এটা কিন্তু সবাই করে। এবার কতটা এক্সটেন্টে সেটা তো আমরা জানি না, আমরা তো প্রডিউসার আর যারা কর্পোরেট এজেন্সি তাদের ঘরের মধ্যে ঢুকে দেখছি না যে তাদের কি ডিল হচ্ছে, বাট এই ওয়েপেনাইজেশনটা কিন্তু মানে ম্যানিপুলেট করার জন্যই করা হয়। আবারও আমি বলবো এখানে কর্পোরেট বুকিং এই ওয়ার্ডটার কোনো দোষ নেই। কর্পোরেট বুকিংটাকে এই যে প্রডিউসার এরা বিভিন্নভাবে ওয়েপেনাইজ করছেন তাদের নিজেদের স্বার্থে। এবার এটার জন্য, এবং এটার কল আউট কিন্তু বহু আগে থেকেই হচ্ছে, এটা নতুন নয়। এখন যে প্রভাস ভার্সেস এসআরকে, সালার ভার্সেস ডানকি, এইসবের জন্য যে কর্পোরেট বুকিং উঠে এসছে তা কিন্তু না, তার কয়েক সপ্তাহ আগেই যারা অ্যানিমেলের যারা প্রডিউসার ছিলেন তারাই বলেছেন যে অ্যানিমেল কর্পোরেট বুকিং ইউজ করেনি বলে 1000 কোটি টাকা ছাড়ায়নি। আর যদি অ্যানিমেল কর্পোরেট বুকিং ইউজ করতো এটা 1000 কোটি টাকার বেশি ছাড়িয়ে যেত। এবার 1000 কোটি টাকার বেশি কোন কোন সিনেমাগুলোর দিকে আঙুল তোলা হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে। এর আগেও উঠেছে 2017-18তেও, মানে এসআরকে সিনেমাতে বা বিভিন্ন সালমান খানের সিনেমাতে কর্পোরেট বুকিং এর কথা উঠেছে। এটা নতুন কিচ্ছু নয়, এবং এটা ওপেন সিক্রেট, যেটা বললাম ইটস লাইক ফিল্ম ফেয়ার, সবাই জানে এটা হয়। তো এখন সমস্যাটা হচ্ছে এই ম্যানিপুলেশনগুলো প্রত্যেকে করে, এটাতে কিন্তু এসআরকে ভার্সেস প্রভাসের কোনো জায়গা নেই। যেটা আমি ব্লক বুকিং এর ক্ষেত্রেও বলেছিলাম যে এই সিস্টেমটার সমস্যা, যখন আমি ব্লক বুকিংটা এক্সপ্লেন করেছিলাম যে কিভাবে প্যারামাউন্ট স্টুডিওস ম্যানিপুলেট করতো হলিউডের অন্যান্য স্টুডিওরা, তারপরে ইউনাইটেড স্টেটস ভার্সেস প্যারামাউন্ট, এই কেসটাতে প্যারামাউন্ট হেরে যাচ্ছে 1948 সালে, তারপরে ব্লক বুকিং বন্ধ হয়ে যাচ্ছে। এটাও কিন্তু তাই, এটা একটা ফ্লড সিস্টেম, এটা একটা কিন্তু এই ম্যানিপুলেশনটা দুদিক দিয়েই হয়, দুটো দিক দিয়েই করছে। এই সিস্টেমটাই সমস্যা, এই সিস্টেমটা কিন্তু ম্যানিপুলেট
অডিয়েন্সকে করা যে একটা অ্যালিউশন ক্রিয়েট করতে হবে যে আমার সিনেমা সুপারহিট, আমার সিনেমা প্রচুর লোক দেখতে যাচ্ছে, মানে রেকর্ড ফেকর্ড ভেঙে চুরমার করে দিচ্ছে, এই অ্যালিউশনটা আপনারা নিজেরাই ভাবুন না। আপনারা নিজেরা কতবার যারা রেগুলারলি সিনেমা দেখতে যান, বুক মাই শোতে দেখেছেন সিনেমা অলমোস্ট হাউসফুল, টিকিট সিলেক্ট করতে পারছেন, একটা আপনার পছন্দের সিট সিলেক্ট করতে পারছেন না, সেটা গিয়ে হলে দেখেছেন সেটা ফাঁকা। কতবার হয়েছে? অনেকবারই হয়েছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা রেগুলার ফিল্ম গোয়িং অডিয়েন্স তারা বুক মাই শোতে একটা ইনফরমেশন দেখেছেন, থিয়েটারে গিয়ে দেখেছেন সেটা সম্পূর্ণ অন্য। কেন হচ্ছে? কারণ কি? কারণ এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বট দিয়ে করা। ধরুন বট দিয়ে আপনি 10টা টিকিট বুক করলেন এই কর্পোরেট এজেন্সিগুলোকে, মানে টাকার সাথে সেটিং ফেটিং করিয়ে যে কর্পোরেট মানে যে তুমি এই স্লটগুলো বুক করে নাও। এবার সেগুলো তো বট দিয়ে হচ্ছে, সেগুলো তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে হচ্ছে, সেগুলো তো অ্যাকচুয়াল মানুষ না। ধরুন আপনি এরকম 10টা সিট বুক করলেন, 10টা তো মানুষ ওখানে পাঠাতে পারবেন না, তাই জন্য বুক মাই শোতে দেখাচ্ছে ওই 10টা সিট ফুল, কিন্তু আপনি হলে গিয়ে দেখছেন যে ওই 10টা সিটে লোক নেই, ওই 10টা সিটের টিকিট কিন্তু সেল হয়ে গেছে বুক মাই শোতে, কিন্তু আপনি হলে গিয়ে দেখছেন লোক নেই। পিওর ম্যানিপুলেশন। এরকম প্রত্যেকের সাথে হয়। আমরা বুক মাই শোতে দেখেছি সিট ফুল, লোকে গিয়ে দেখেছি হলে লোক নেই। সেটা একজন দুজনের ক্ষেত্রে হতে পারে, তারা হয়তো আগে থেকে টিকিট কেটে মানে তারপরে হয়তো কোনো কারণে সিনেমা দেখতে যেতে পারেনি, সেটা হতেই পারে। বাট এটা তো একটা হিউজ স্কেলে হতে পারে না, এবং এটা কিন্তু আমরা দৈনন্দিনই এনকাউন্টার করি যারা সিনেমা হলে রেগুলারলি যাই। তো এটা এসআরকে ভার্সেস প্রভাস নয়, এটা ডানকি ভার্সেস সালার নয়। এই জিনিসগুলো কিন্তু ম্যানিপুলেট করার জন্যই অডিয়েন্সদের। আমি তো জানেন আমি তেতো সত্যি কথা বলি কাট কাট। এর আগে এরা অডিয়েন্সকে ম্যানিপুলেট করার জন্য রিভিউয়ারদের টাকা খাওয়াতো, এখন সেই স্ক্যাম লোকে বুঝে গেছে, এখন এটা করছে। তো এই ডানকি ভার্সেস সালারে যাবেন না, এই প্রবলেমটা বুঝুন। এখানে এসআরকে ভার্সেস প্রভাস না, কেউ কাউকে ছোট করছে না, কেউ কাউকে বড় করছে না। এই সিস্টেমটার এগেনস্টে প্রতিবাদটা করুন, আওয়াজটা সিস্টেমটার এগেনস্টে তুলুন, যে এখানে অডিয়েন্সদের ম্যানিপুলেট করা হচ্ছে। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।